বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। কারণ মধ্যপ্রাচ্যের এই সংকট শুরুর পর থেকে আমরা যে কাজগুলো করবার চেষ্টা করছি জনদুর্ভোগ কমানোর জন্য, আমাদের গণমাধ্যমের বন্ধুরা অত্যন্ত ইতিবাচকভাবে জনগণের কাছে সেটি পৌঁছে দেবার চেষ্টা করছেন। আমরা এটাকে সাধুবাদ জানাই। আমরা আপনাদের এই ভূমিকা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। আমরা সকলে জানি যে মধ্যপ্রাচ্যে একটি সংকট চলছে এবং সেই সংকটটা যত দীর্ঘায়িত হবে এটা বৈশ্বিক সংকটে পরিণত হবে এবং এই সংকট থেকে উত্তরণের পথ আসলে এককভাবে কোনো দেশের পক্ষে খুঁজে বের করা কঠিন। সম্মিলিতভাবেই এই সংকট উত্তরণের পথ খুঁজতে হবে। বর্তমান সরকার একটি নির্বাচিত সরকার, জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। এই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকে আমরা কাজ করবার চেষ্টা করছি যাতে করে জনদুর্ভোগ কমানো যায়, না হলে অন্তত সহনীয় মাত্রায় রাখা যায়। আমরা বারংবার একটি কথা বলেছি যে বর্তমানে বাংলাদেশে জ্বালানি কিংবা বিদ্যুতের কোনো সংকট নেই। যদিও সাম্প্রতিককালে আমরা দেখেছি পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন। এই প্রশ্ন আসতেই পারে, তাহলে কেন দীর্ঘ লাইন? এই গণমাধ্যমের বন্ধুরা অর্থাৎ আপনারাই কিন্তু এটি স্পষ্ট করেছেন। আমাদের স্বাভাবিক যে চাহিদা, সেই চাহিদার চাইতে গত সপ্তাহের 5 দিন কার্যত 2 থেকে 3 গুণ কিন্তু জ্বালানি সরবরাহ করেও কিন্তু আমরা মানুষের উদ্বেগ উৎকণ্ঠা অনেক ক্ষেত্রে কমাতে পারিনি কিংবা কমেনি। অর্থাৎ এই অস্বাভাবিক চাহিদার কোনো যৌক্তিক কারণ ছিল না। এটি উদ্বেগ উৎকণ্ঠা থেকে, প্যানিক বাইং থেকে, কিংবা হয়তোবা আমাদের যেভাবেই বলেন দেশপ্রেমের ঘাটতির জায়গা থেকে এটা করতে পারে। আমরা এটাকে অস্বাভাবিকভাবে দেখিনি, আমরা এটি স্বাভাবিকভাবে দেখেছি এবং স্বাভাবিক প্রক্রিয়া এটি সমাধান করবার চেষ্টা করেছি। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। এখানে আমরা স্বাভাবিক যে চাহিদা মানুষের, সেই চাহিদাটাকে বিবেচনায় নিই। কারণ আগের সপ্তাহে যখন 5 দিন 2 থেকে 3 গুণ জ্বালানি সরবরাহ করা হয়েছে, স্বাভাবিকভাবেই এই জ্বালানি কারো না কারোর কাছে রয়ে গেছে। সেটিকে বিবেচনায় নিয়ে গত বছরের এই সময়ে স্বাভাবিক যে চাহিদা ছিল তার থেকে আমরা কিছু রেশনিং করবার চেষ্টা করেছি। এরপরেও আমরা যখন দেখলাম যে কিছু জায়গায় সংকট বেড়েছে, আপনারা নিশ্চয়ই আজকে খেয়াল করেছেন, আপনারা খুশি হবেন যে আমরা নোটিশ করেছি যে যারা রাইড শেয়ার করেন তাদের লম্বা লাইনে দাঁড়াতে হয় এবং সেই লম্বা লাইনে দাঁড়িয়ে তারা আগে যে আমরা রেশনিং করে 2 লিটার তাদের জন্য বরাদ্দ করেছিলাম, এটি নিয়ে তাদের জন্য খুব বেশি রাইড করা সম্ভব হয় না। এই সময় তাদের জন্য এটি একটি সংকট, যে কারণে আমরা আজকে রাইড শেয়ার যারা করেন, উবার, পাঠাও, এরকম চালকদেরকে আমরা 5 লিটার পর্যন্ত জ্বালানি তেল সরবরাহের ব্যবস্থা করেছি। এটি অর্থাৎ দ্বিগুণের চাইতে বেশি করেছে। আমি মনে করি এটা একটি স্বস্তির কারণ হবে। সবচাইতে বড় ব্যাপার দেখেন, পেট্রোল পাম্পের লাইনটা একটা হচ্ছে মোটরসাইকেলের লাইন দেখবেন, আরেকটি হচ্ছে প্রাইভেট ভেহিকেলের লাইন দেখবেন। এই সমস্ত ট্রান্সপোর্টের মূল চাহিদা কি? অকটেন এবং পেট্রোল। অকটেন এবং পেট্রোলে তো কার্যত কোনো সংকট নেই। আপনারা জানেন পেট্রোল কার্যত পুরোটাই আমরা বাংলাদেশেই আমরা নিজেরা উৎপাদন করি, আমরা পরিশোধন করি। অকটেনের সিংহভাগ আমরা কিন্তু আমাদের দেশ থেকেই কিন্তু আমরা এটি পরিশোধিত আকারে আমরা পাই, আমরা কিছু আমরা আমদানি করতে হয়। আমরা মূলত জ্বালানি আমদানি নির্ভর করি আমরা ডিজেলের জন্য, ফার্নেস অয়েলের জন্য। কিন্তু আপনি পেট্রোল পাম্পগুলোতে দেখবেন যে লম্বা লাইনটা মূলত মোটর বাইক এবং প্রাইভেট ভেহিকেলের। অর্থাৎ কোনো যৌক্তিক কারণ ছাড়াই উৎকণ্ঠা থেকে, উদ্বেগ থেকে তারা এই সংকটটা তৈরি হয়েছে। তা যখন আমি মনে করছি, আমরা মনে করছি উদ্বেগ এবং উৎকণ্ঠার জায়গাটা কি? জ্বালানি পাওয়া যাবে না। আরেকটা আশঙ্কা কি? জ্বালানির দাম বাড়তে পারে। কিন্তু যখন একটানা এতদিন পরেও কোনো পেট্রোল পাম্পে জ্বালানির সংকট হয়নি, হয়তো বা জ্বালানি পেতে আপনাকে একটু লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে, এবং এখনো পর্যন্ত যখন জ্বালানির দাম বৃদ্ধি পায়নি, তখন আমার ধারণা এই উদ্বেগ সময়ের সাথে সাথে স্বাভাবিক প্রক্রিয়াও কমে যাবে। আপনারা জানেন গতকাল 2টি জাহাজ আসবার কথা ছিল গড়ে 30,000 মেট্রিক টনের জ্বালানি নিয়ে। একটি এসেছে, সে সংবাদটা আপনারা পেয়েছেন। আরেকটি যেটি গতকাল এসে পৌঁছানোর কথা ছিল সেটি আউটারে যে পৌঁছেছে। আজকে দুপুর নাগাদ আমরা মনে করছি আমরা এটা জ্বালানি খালাস করতে পারবো। 12 তারিখে আরেকটি কিন্তু জাহাজ আসছে।
সেহেতু আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা অতীতেও বলেছিলাম, আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলছি, জ্বালানি এবং বিদ্যুৎ নিয়ে সাম্প্রতিক অতীতেও কোনো সংকট ছিল না, এই মুহূর্তে কোনো সংকট নেই আল্লাহর রহমতে। আমি জনগণকে আশ্বস্ত করতে চাই, জনগণের এই রমজান এবং ঈদের আনন্দ নির্বিঘ্ন করবার জন্য বর্তমানে গণতান্ত্রিক সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা সর্বতভাবে সচেষ্ট রয়েছি, সর্বোচ্চভাবে কাজ করছি, এবং আমি মনে করি স্বাভাবিক প্রক্রিয়ায় যেটুকু উদ্বেগ উৎকণ্ঠা মানুষের মাঝে বিরাজ করছে, এটি স্বাভাবিক প্রক্রিয়ায় কেটে যাবে ইনশাল্লাহ। আপনারা জানেন যে ভারতের সাথে আমাদের একটি পাইপলাইন আছে, সেই পাইপলাইন থেকে আমাদের একটি নির্দিষ্ট পরিমাণ জ্বালানি আসবার কথা, তার একটি সিংহভাগ এসেছিল, বাকি যে অংশটা রয়েছে সেই অংশ ধারাবাহিকভাবে আসছে। এখানে আমাদের গড়ে প্রতি মাসে 15,000 টন ভারতের থেকে আসবার কথা। আমরা এখানে আজকেও আমাদের ভারতীয় হাইকমিশনার আসবেন, আমরা অনানুষ্ঠানিকভাবে তাদেরকে অনুরোধ করেছি যদি তাদের সুযোগ থাকে তারা যেন জ্বালানি সরবরাহ বাড়ানোর সুযোগ থাকলে একটি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে প্রতিবেশী সংকটে পাশে দাঁড়ানোটাই স্বাভাবিক সৌজন্য এবং দায়িত্বশীলতা, সেই জায়গা থেকে আমরা তাদেরকে অনানুষ্ঠানিকভাবে অনুরোধ করেছি সুযোগ থাকলে যেন তারা এই সরবরাহটা বাড়াবার চেষ্টা করে। না, এখনো মেয়াদ আছে, এটা প্রতি বছরে এটা আমাদের রিনিউ হয়, এটা মেয়াদ আছে, এটা নিয়ে কোনো সংকট নেই। আপনারা দেখেছেন গতকাল ব্রান্ড ক্রুড অয়েলের দাম আন্তর্জাতিক বাজারে $115 পর্যন্ত উঠে গিয়েছিল, পর দিন শেষে যেটি $106 ছিল। এটি তো আসলে স্বাভাবিকভাবে অর্থনীতির উপর একটি চাপ তৈরি করছে, কিন্তু বর্তমান সরকার তো অনির্বাচিত সরকার নয়, এটি জনগণের সরকার। জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে সরকারের উপর চাপ তৈরি হচ্ছে, অর্থনীতির উপর চাপ তৈরি হচ্ছে। তারপরেও আমরা জনদুর্ভোগ বাড়ুক এটা চাই না, কারণ করোনা মহামারীর সময় থেকে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে যে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে, সে মূল্যস্ফীতি তো এখনো সহনীয় পর্যায়ে আসেনি। সেই বিবেচনায় আমরা আপাতত জ্বালানি কিংবা বিদ্যুতের দাম বাড়াবার চিন্তা করছি না। না, আমরা রাইড শেয়ারিং যারা তাদের আমরা রাইড শেয়ার, এটা তো আপনারা নিজেরা জানেন, এটা সারা দেশে রাইড শেয়ারিং এর একটা প্র্যাকটিসটা নেই। যে সমস্ত এবং যারা রাইড শেয়ারিং করেন তাদের তো একটি পরিচয়ও আছে, পরিচয়পত্র রয়েছে, তো যেখানেই রাইড শেয়ারিং ব্যবস্থা চালু রয়েছে এটা তাদের জন্য প্রযোজ্য, সকলের জন্য। আমরা বিকল্প চিন্তা যুদ্ধ শুরুর প্রথম থেকেই করছি। আমরা আশা করি সকলের শুভবুদ্ধির উদয়মে এবং যুদ্ধ অচিরেই থেমে যাবে, কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি যুদ্ধ যদি একটু এই লম্বা হয়, একটু দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে বৈশ্বিক সংকট মোকাবেলা করতে পারি তার জন্য, অর্থাৎ আগামী এপ্রিল মের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ শুরু করেছি। আমরা তো আপনার বারংবার বলছি এপ্রিল মের আগ মানে মার্চ মাস, আমরা তো দায়িত্ব নিয়ে বলছি মার্চ মাসে তো জ্বালানির কোনো সংকট আমাদের বিবেচনায় নেই, এবং দেশবাসীকে আশ্বস্ত করতে চাই নেই, এবং আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই আগামী এপ্রিল মেতে যেন কোনো সংকট না হয় সেটার জন্য আমরা কাজ করছি। আপনারা জানেন আমরা তো মূলত ক্রুড অয়েল আমরা মধ্যপ্রাচ্য থেকে নিয়ে আসি, সেখানে হরমুজ প্রণালীর সংকটের কারণে একটি সংকট তৈরি হয়েছে, কিন্তু আমরা রিফাইন্ড অয়েল তো আমরা আসলে আমরা ইস্টার্ন কান্ট্রি থেকে নেই, এটা তো আপনারা নিজেরা বারংবার জানেন, আমরা মালয়েশিয়া থেকে নেই, সিঙ্গাপুর থেকে নেই, ইন্দোনেশিয়া থেকে নেই। আমরা এখন এই তেলের জন্য বিকল্প উৎস হিসেবে আফ্রিকান কান্ট্রির সাথে আমরা কথা বলছি, আমরা ইউএস এর সাথে আমরা কথা বলছি, এক্সিস্টিং আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদের পাশাপাশি। মানে প্রতিমন্ত্রী আপনি তো শুরু থেকেই বলেছেন, আপনার মন্ত্রণালয় থেকে আজকেও বলছেন যে তেলের সংকট যেহেতু নেই তাহলে সিলিং করে কেন দেওয়া হচ্ছে? সিলিং করে দিয়েছি, সিলিং করে এই কারণে দিয়েছি, গাড়িতে কতটুকু তেল নিবে অতি ইচ্ছা করলে বেশি নিতে পারবে, তার ট্যাঙ্কি কতটুকু নিতে পারবে মোটরসাইকেল বা প্রাইভেট কার, তার সিলিং মানে একটা নির্দিষ্ট পরিমাণ আছে 60 লিটার বা 40 লিটার, সে রিজার্ভ করে বাসায় রাখার সুযোগ নাই, তাহলে কেন সিলিংটা? তাহলে না, সিলিং কেন করে দিয়েছে এটা তো খুব স্পষ্ট, আমরা তো বারংবার বলেছি, এটা শুধু আমরা বলেছি তা না, আপনারা যারা অনুসন্ধানী রিপোর্ট করেন আপনারা তো নিজেরা এটা লিখেছেন, আপনারা তো পেয়েছেন, গড়ে যেখানে 12,000 টন ডিজেলের চাহিদা দৈনিক ছিল, সেখানে 24,000 25,000 টন পর্যন্ত
জ্বালানি সরবরাহ করেও কিন্তু লম্বা লাইনকে কিন্তু সংক্ষিপ্ত করা যায়। চাহিদাটা বাড়ার কারণটা কি এই মুহূর্তে হঠাৎ করে আমি সেটা জানতে চাই। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, আমি তো বললাম একটা আশঙ্কা থাকে, একটি আতঙ্ক থাকে, যদি আগামীকে জ্বালানি না পায়, যদি জ্বালানির দাম বৃদ্ধি পায়, এটা তো একটা হিউম্যান নেচার, এটা কোনো অস্বাভাবিক আমরা ভাবে দেখছি না। কিন্তু যেহেতু এটা তো অঙ্কের ব্যাপার, আপনি আপনার চাহিদা দ্বিগুণ এবং তিনগুণ পর্যন্ত সরবরাহ করবার পরে যখন লম্বা লাইন, তখন আপনি এই যে প্যানিক বাইং, আপনি এটাকে আপনি বিবেচনায় নিয়েই সরকারের একটি নির্দিষ্ট মজুদ আছে এবং চাহিদা বিবেচনায় নিয়েই আমাদের সাপ্লাই চেইন আমরা কাজ করি। তো স্বাভাবিকভাবে আমাদেরকে তো ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে, ভবিষ্যতের কথা চিন্তা করেই আমরা রেশনালি চিন্তা করেছি। এটা তো বেরিয়ে আসছে যে কেউ কেউ তো অসাধু পন্থায় সহজে অর্থ আয় করবার জন্য তারা সংরক্ষণ করছে, 10,000 লিটার 5,000 লিটার এগুলো উত্তোলন হচ্ছে না, হচ্ছে। তো সেগুলো ডিসকারেজ করবার জন্য তো আমরা এটা করছি, বাট যার প্রয়োজন এটা তারা পাচ্ছেন। মাননীয় প্রতিমন্ত্রী, আমাদের তো এলএনজিটা পুরাই মধ্যপ্রাচ্যের থেকে ডিপেন্ডেন্ট, ঠিক না? সেক্ষেত্রে এই সংকট যদি আরো দীর্ঘমেয়াদী হয়, তাই এলএনজি আমদানির ব্যাপারে কি অন্য কোথা থেকে আনবেন, বা আমরা কোথা থেকে আনবো আপনাদেরকে সুস্পষ্ট করে এই মুহূর্তে আমরা বলছি না, কিন্তু আমি আপনাদেরকে বারংবারই বলেছি, যখন একটি সরকারের দায়িত্বে রয়েছি, জনগণ যখন এই দায়িত্ব আমাদের উপর অর্পণ করেছেন, তখন আমরা বিকল্প উৎস নিয়ে অবশ্যই কাজ করছি এবং আমরা কাজ করব যাতে করে কোনোভাবেই এই সংকট বাংলাদেশের মানুষকে স্পর্শ না করতে পারে। দাম কিন্তু বেড়ে যাচ্ছে, এলএনজির দাম। শুধু এলএনজির দাম কেন, আমরা তো বলেছি সকল জ্বালানির দামই তো বাড়ছে, কিন্তু এই দাম বাড়ানোটাকে বিবেচনায় নিয়েই, জনগণের দুর্ভোগ যেন না বাড়ে সেটাকে বিবেচনায় নিয়েই তো আমরা এখনো পর্যন্ত দাম বাড়াইনি। কতদিন আপনারা এটা সাস্টেইন করতে পারবেন যে দাম না বাড়িয়ে? আমরা যতটুকু সম্ভব চেষ্টা করে যাব, যতক্ষণ পর্যন্ত দাম না বাড়ানো যায় ততক্ষণ পর্যন্ত চেষ্টা করব। যখন একান্ত উপায়হীন, সেটা আপনারাও বুঝবেন, দেশবাসীও বুঝবে, আমরা আপনাদের সাথে সেটা শেয়ার করব। ধন্যবাদ। জ্বালানির মজুদ বাড়াবার ব্যাপারে আমরা কাজ করছি, কারণ এখানে আমাদের বিভিন্ন সরকারি দপ্তরের নিজস্ব মজুদ ক্যাপাসিটি রয়েছে, আমরা তাদের সাথে কথা বলছি যাতে করে তাদের এই সমস্ত স্টোরেজ ক্যাপাসিটিগুলো আমরা ব্যবহার করতে পারি। ধন্যবাদ।